ফিওনা জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। শহর জুড়ে উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। পথে পথে লোকজন বাঁশের পাত্রে জংচি কিনছে। জংচি চীনের একটি বিখ্যাত খাবার। চারপাশে বাঁশের পাতা আর চিপচিপে চালের সুগন্ধ ভেসে আসছে। ড্রাগন বোট উৎসব ফিওনার প্রিয় উৎসবগুলোর একটি। আজকের দিনটি নিয়ে সে দারুণ উত্তেজিত। এই উপলক্ষে তার বিশ্ববিদ্যালয়ও কিছুদিনের জন্য ছুটি দিয়েছে। এলিসন ফিওনা, যার জন্ম গ্রিসের প্যাট্রা শহরে। তার বাবা এলিসন নিকোস ছিলেন গ্রিসের একজন বিখ্যাত বিজ্ঞানী। কাজের সূত্রে তিনি চীনে আসেন এবং বিয়ে করেন চীনের এক সুন্দরী রানীকে। ফিওনার মা লিনশাহ চীনের বেইজিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মিস্টার চেং সিং এর একমাত্র কন্যা। চেন সিং একজন প্রখ্যাত বিজ্ঞানী এবং বেইজিং শহরে উচ্চবিত্ত সমাজের এক উল্লেখযোগ্য ব্যক্তি। ফিওনার বয়স যখন মাত্র ৮ বছর, তখন এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার বাবা মা মৃত্যুবরণ করেন। ভাগ্যক্রমে সেদিন ছোট্ট ফিওনা বেঁচে যায়, কিন্তু সেই মর্মান্তিক দৃশ্য আজও তাকে মানসিক যন্ত্রণা দেয়। পিতৃহীন ফিওনাকে তার নানা চেন সিং নিজের কাছে রেখে লালন পালন করেন। ফলে ফিওনার জীবন বেড়ে ওঠে চীনের ঐতিহ্যবাহী বেইজিং শহরের মধ্যে। ফিওনার খুব ইচ্ছে করছে বাইরে বের হয়ে ড্রাগন বোট উৎসবের আমেজ উপভোগ করার। 2 বছর আগেও তার নানা মিস্টার চেন সিং তাকে প্রত্যেক উৎসবে নিয়ে যেতেন, কিন্তু এখন গত 2 বছর ধরে ফিওনার জীবন যেন 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ। বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোথাও যাওয়ার অনুমতি নেই তার। ফিওনা বেইজিং শহরের পিকিং ইউনিভার্সিটিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে, কিন্তু তার নানার এই আচরণের কারণ ফিওনার কাছে অজানা। মনে হয় কোথাও কোনো রহস্য লুকিয়ে আছে, যা সে কখনো জানতে পারেনি। হঠাৎ পেছন থেকে কারো উপস্থিতি টের পেয়ে ফিওনা ঘুরে তাকালো। সে বুঝতে পারল এই সময়ে রুমে কেবল একজনই আসতে পারে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে মৃদু কণ্ঠে বলল, ও গ্র্যান্ডপা, তুমি কখন এলে? ফিওনার নানা চেন সিং সাদা ল্যাব কোট করে দাঁড়িয়ে আছেন। কোটের নিচে পিনস্ট্রাইপ শার্ট এবং ধূসর প্যান্ট, চোখে পাতলা ফ্রেমের চশমা। তার চোখে মুখে গাম্ভীর্যতার ছাপ স্পষ্ট। ফিওনা একটু উদাস ভঙ্গিতে তার সামনে গিয়ে দাঁড়ালো। অভিমানী স্বরে সে বলল, গ্র্যান্ডপা, আমার বন্ধুরা সবাই বেহাই লেকে চলে গেছে ড্রাগন বোট রেসিং দেখতে। আমার মন খুব খারাপ, আমাকে যেতে দাও প্লিজ। আমি কথা দিচ্ছি তাড়াতাড়ি ফিরে আসবো। গ্র্যান্ডপা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, দেখো ফিওনা, তুমি এখনো ছোট। আমি যা করছি সব তোমার ভালোর জন্য। ওখানে যাওয়ার কোনো দরকার নেই। তুমি চাইলে বন্ধুদের সঙ্গে ভিডিও কলে কথা বলে নিতে পারো। আমার ল্যাবে যেতে দেরি হচ্ছে, না হলে আমিই তোমাকে নিয়ে যেতাম। এ কথা বলেই তিনি রুম ছেড়ে বেরিয়ে গেলেন। ফিওনা কয়েকবার ডাকলো, কিন্তু তিনি ফিরে তাকালেন না। গ্র্যান্ডপাকে অসম্ভব ভালোবাসে এবং শ্রদ্ধা করে সে, তবুও তার মন খারাপ হয়ে গেল। কেন তার গ্র্যান্ডপা তাকে কোথাও যেতে দেন না? কেন তাকে এই বন্দি জীবনে আটকে রাখা হয়েছে? এই প্রশ্নগুলো তার মনে গভীর দুঃখের ছাপ ফেলে গেল। ফিওনার নানা মিস্টার চেন সিং চীনের একজন বিখ্যাত বিজ্ঞানী। তিনি তার জীবনের বেশিরভাগ সময় বিজ্ঞানের জগতে অসাধারণ অবদান রেখে কাটিয়েছেন। তার বৈজ্ঞানিক গবেষণাগারের নাম সারা দেশেই পরিচিত এবং সম্মানিত। চেন সিং এর ল্যাবরেটরিতে ফিওনার বাড়ির পিছনেই অবস্থিত। বিপুল আকারের এই ল্যাবরেটরি আধুনিক প্রযুক্তিতে পূর্ণ। এর প্রতিটি কোণে চলতে থাকা গবেষণা প্রকল্পের বেশিরভাগই গোপন, যা কারো কাছে প্রকাশ করা হয় না। এখানেই চেন সিং তার বেশিরভাগ সময় কাটান। অজানা এবং বিপ্লবী সব প্রজেক্ট নিয়ে মনোযোগী হয়ে কাজ করেন। এতটাই ব্যস্ত থাকেন যে তার নাতনির ইচ্ছে অনিচ্ছায় প্রতি নজর দেওয়ার সময়ও তার খুব কমই থাকে। ফিওনার কৌতূহল বরাবরই তার নানার ল্যাবরেটরির দিকে টান দেয়। বাড়ির পিছনে থাকা এই রহস্যময় ল্যাবটি যেন তার কাছে এক মহাপৃথিবী, যার দরজা তার জন্য বন্ধ। কিন্তু চেন সিং ল্যাবের প্রকল্পগুলোর বিষয়ে এতটাই সতর্ক যে তিনি ফিওনাকে সেখানে প্রবেশ করতে দেন না। ফিওনার মনে হয় তার নানার এই গোপন গবেষণা তার জীবনেও কোনো এক সময় বড় প্রভাব ফেলতে পারে। পুনরায় ফিওনা জানালার পাশে বসে বাইরে তাকিয়ে রইল।
ড্রাগন বোট উৎসবের উল্লাস মানুষের আনন্দের কল্পনা করে তার মন বিষণ্ণতায় ভরে উঠল। গ্র্যান্ড পা সবসময় তাকে যেন কোনো অজানা শঙ্কার কারণে আটকে রাখেন। ঠিক এমন সময় তার ফোনে একটি নোটিফিকেশন এলো। মেসেজটি খুলে দেখে, সে বুঝল এটি তার বান্ধবী লিনের পাঠানো। লিন লিখেছে যে সে গাড়ি নিয়ে বাড়ির সামনে অপেক্ষা করছে এবং ফিওনাকে এখনই নীরবে বেরিয়ে আসতে বলেছে। ফিওনা মনে মনে ভাবে এখন সে আর ছোট নেই, তার বয়স 18। কয়েকদিন পরেই 19-এ পা রাখবে। 2 বছর আগেও সে বেইজিং শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াতো, তখন ছিল কলেজের দিন। কিন্তু ভার্সিটিতে ওঠার পর থেকেই তার জীবন যেন আটকে গেছে বাসা থেকে ভার্সিটি আর ভার্সিটি থেকে বাসা। এই বন্দি জীবন আর নয়। সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে এবার সে গ্র্যান্ডপার আদেশ অমান্য করেই ড্রাগন বোট উৎসবে যাবে। ফিওনা একটি উজ্জ্বল লাল চিপাও ড্রেস পরে, যা উৎসবের জন্য একদম মানানসই। চিপাওটিতে সূক্ষ্ম সোনালী রঙের ফুলের নকশা, উঁচু কলার, শর্ট স্লিভস এবং সামনের দিকে হাঁটু পর্যন্ত কাটা রয়েছে। কোমরে একটি সোনালী রঙের বেল্ট পরা তাকে আরও দৃষ্টিনন্দন করে তোলে। চুলগুলো আলতো করে ব্রাশ করে পিছনে বাঁধে, সেই বাঁধনিতে সোনালী পিন গুজে দেয়। তার লম্বা বাদামি চুল তার গ্রিক বংশের পরিচায়ক। এরপর হালকা মেকআপের ছোঁয়ায় সে নিজেকে সজ্জিত করে। চোখে আইলাইনার, ঘন পাপড়িতে মাস্কারার প্রলেপ এবং ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শেষ পারের মতো দেখে সে। তার প্রতিফলনে এক সুন্দরী আত্মবিশ্বাসী তরুণীকে দেখে সে। সোনালী রঙের হ্যান্ডব্যাগ কাঁধে নিয়ে সে নীরবে বেরিয়ে পড়ে। বাড়ির সামনে লিনের গাড়ি দাঁড়িয়েছে। ড্রাইভিং সিটে বসে লিন এক রহস্যময় হাসি দিয়ে ফিওনাকে অভ্যর্থনা জানায়। ফিওনা তার পাশে বসে পড়ে। গাড়ি রাস্তা ধরে ছুটতে থাকে আর ফিওনার মনে একের পর এক প্রশ্ন আসতে থাকে। গ্র্যান্ডপা আমাকে কেন এত কড়া শাসনের মধ্যে রাখেন? তার কিসের এত ভয়? সে জানে না তার এই একগুঁয়ে সিদ্ধান্ত তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এবং তাকে এমন এক পৃথিবীতে নিয়ে যাবে যা সে কল্পনাও করেনি। ফিওনা এবং লিন বেহাই লেকে এসে পৌঁছলো, যেখানে তাদের আরও বন্ধু বান্ধবীরা অপেক্ষা করছিল। ফিওনা লেকের ধারে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য উপভোগ করতে লাগলো। বোটগুলো রঙিন সাজসজ্জায় সজ্জিত দেখে তার মন প্রফুল্ল হয়ে উঠল। রেস শুরু হওয়ার আগের গুঞ্জন তার হৃদয়ে আনন্দ এবং উত্তেজনা ছড়িয়ে দিল। প্রতিযোগীরা নিজেদের নৌকায় প্রস্তুতি নিচ্ছিল আর দর্শকরা লেকের দুই পারে সারি বেঁধে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছিল। নদীর জল সোনালি রোদে চিকচিক করছিল, যেন স্বর্ণের ছোঁয়া পড়েছে। লিন ও অন্যান্য বন্ধুরাও ফিওনার পাশে এসে দাঁড়ালো এবং সবাই একসাথে ড্রাগন উৎসবের নৌকা রেস উপভোগ করতে লাগলো। ড্রাম বাজানোর সঙ্গে সঙ্গে ড্রাগন বোটগুলো জলের উপর ছুটে চলতে শুরু করলো। ফিওনা, লিন এবং তাদের বন্ধুরা চিৎকার করে উৎসাহ দিচ্ছিল। প্রতিটি বোটের যোদ্ধারা পানির ছিটা ছড়িয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। ফিওনার হৃদয়ও যেন সেই সঙ্গে লাফিয়ে উঠছিল। যখন রেস শেষ হলো, ফিওনা এবং বাকিরা সবাই চংচি খেতে বসলো। বাঁশের পাতায় মোড়কে গরম ধোঁয়া উঠছিল, তার সাথে ছিল টক মিষ্টি চাটনি। খাওয়া দাওয়া শেষ করে সে লিনের হাত ধরে স্টলের দিকে এগিয়ে গেল, যেখানে মানুষরা গান গাইছিল এবং ঐতিহ্যবাহী পোশাক পরে নাচছিল। পুরো পরিবেশ প্রাণবন্ত এবং উচ্ছ্বাসে ভরপুর ছিল। সে জানতো তার গ্র্যান্ডপা সবসময় তাকে এই উৎসবে নিয়ে আসতেন, কিন্তু আজকের মতো এত আনন্দিত সে কখনোই হননি। এই উল্লাসের আনন্দিত সে কখনোই হয়নি। এই উল্লাসের অনুভূতি তার জন্য নতুন ছিল, যা তার সারা জীবন মনে থাকবে। সে খুব মনোযোগ সহকারে নাচ ও গানের সুরে ডুবেছিল। সন্ধ্যা শেষ হতে চলেছে, আকাশে নেমে এসেছে আধার রাত। সন্ধ্যার আকাশে শুধুমাত্র একটি তারা দৃশ্যমান, যা সন্ধ্যা তারা নামে পরিচিত। এই নক্ষত্রটি পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ ভেনাস। তার মনে সবসময় এই গ্রহের প্রতি এক অদ্ভুত আকর্ষণ কাজ করে, যেন এই গ্রহটি তাকে হাত বাড়িয়ে ডাকে। হঠাৎ করে ফিওনার চোখে পড়ল আকাশে এক অদ্ভুত সবুজ আলোর রেখা, যা যেন পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারার দিকে আগমন করছিল। প্রথমে সে তেমন গুরুত্ব দিল না, কিন্তু কিছুক্ষণ পরে তার মনে হলো এই আলোক রেখাটি যেন তার পরিচিত। সে অনেকক্ষণ যাবৎ তাকিয়ে থাকার পর আচমকা আলোর রেখাটি কোথাও অদৃশ্য হয়ে গেল, আর তার মনে হলো যে এতক্ষণ সে কোনো ঘোরের মাঝে বিচরণ করছিল।
শুধুমাত্র তখনই তার সম্বিত ফিরল। অদ্ভুতভাবে তার মনে পড়ে গেল এই সবুজ আলোকরশ্মি এর আগেও সে একবার দেখেছিল। এত বছর পর পুনরায় সেই একই আলোকরশ্মি ফিরে এসেছে। ফিওনার মস্তিষ্ক এখন একেবারে তীক্ষ্ণ অবস্থায় আছে। তার স্পষ্ট মনে আছে যে এই আলোর রেখা তাকে পূর্বে কিভাবে আকৃষ্ট করেছিল। আকাশের সেই রহস্যময় আলোর রেখা তাকে নতুন কোনো অভিজ্ঞতার দিকে আহ্বান জানিয়েছিল, যেন অতীতের কোনো ঘটনা আবারও ফিরে এসেছে তার জীবনে। সে বুঝতে পারছিল না এই অভিজ্ঞতা তার জন্য কীরকম পরিবর্তন আনতে চলেছে, কিন্তু অন্তরে একটি অদ্ভুত উত্তেজনা অনুভব করছিল। আজ থেকে প্রায় 10 বছর আগে সেদিন ফিওনার জীবনে ঘটে যাওয়া সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি যেন গতির দিক থেকে সময়ের বৃত্তে ফিরে আসছিল। সেদিন সন্ধ্যা, যখন তার গাড়ি দুর্ঘটনায় পড়েছিল, তার আগের মুহূর্তগুলো আজও তার মনে একেবারে স্পষ্ট। সেই দিনও সে আকাশে দেখেছিল একই রকম সবুজ আলোক রশ্মি। ফিওনার মনে পড়ে যায় ওই রাতে ড্রাগন উৎসবের আয়োজন ছিল। উৎসব দেখতে ফিওনার বাবা, মা ও সে একসাথে যাচ্ছিল তার গ্র্যান্ডপা মিস্টার চেন সিং এর বাড়িতে। চীনের জিউলং হাইল্যান্ডের রাস্তায় হঠাৎ করে গাড়িটি খারাপ হয়ে যায়। অনেকক্ষণ অপেক্ষার পর সে অস্থির হয়ে পড়ে এবং গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়িয়ে পড়ে, চারপাশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে। হঠাৎ করে তার দৃষ্টি আকাশের দিকে চলে যায়। সন্ধ্যার আকাশটি ছিল এক কথায় মায়াবী। সূর্য পশ্চিমের আকাশে ধীরে ধীরে ডুব দিচ্ছিল এবং তার শেষ রশ্মিগুলো সোনালি আভা ছড়িয়ে দিচ্ছিল। আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মেঘগুলো লাল, কমলা এবং গোলাপি রঙে রঞ্জিত ছিল। আকাশের রং পরিবর্তিত হচ্ছিল, গভীর নীল থেকে হালকা বেগুনি হয়ে কালচে ছায়ায় পরিণত হচ্ছিল। সন্ধ্যা তারা ভেনাস ধীরে ধীরে জ্বলে উঠছিল, যেন পৃথিবীর বুকে আকাশের প্রথম প্রদীপ। চারপাশের প্রকৃতি ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছিল, আর হালকা ঠান্ডা বাতাসের পরশ সেই নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলছিল। গোধূলির আলো আর অন্ধকারের মাঝে সন্ধ্যার আকাশ যেন এক রূপকথার জগতে পরিণত হয়েছিল। তখনই তার চোখে পড়ে আকাশে অদ্ভুত এক দৃশ্য। ভেনাস থেকে একটি সবুজ রশ্মি ছুটে আসছে, যেন অন্ধকার আকাশের বুকে কেউ আলোর তলোয়ার চালিয়ে দিয়েছে। সেই রশ্মি তীব্র উজ্জ্বলতায় চারপাশকে মুহূর্তেই আলোকিত করে তোলে, আর ফিওনার হৃদয় এক অজানা শঙ্কায় কেঁপে ওঠে। সেই আলো যেন তাকে কোথাও থেকে ডাকছিল, অথবা কোনো অদ্ভুত শক্তি তার দিকে ধাবিত হচ্ছিল। হঠাৎ করেই সেই সবুজ রশ্মি আকাশের থেকে মিলিয়ে যায়, যেন কখনো ছিলই না। চারপাশ আবার গাঢ় অন্ধকারে ডুবে যায়, আর তার মনে তখনই এক অদ্ভুত শূন্যতা ভর করে। মাত্র কয়েক মুহূর্ত আগেও আকাশ জুড়ে যে রহস্যময় আলোর খেলা চলছিল, তা যেন এক ক্ষণিকের স্বপ্নের মতো ভেঙে গিয়েছে। সে কিছুক্ষণ স্থির হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, মনের মধ্যে প্রশ্নের ঝড়, কিন্তু কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না। হঠাৎ বাবার ডাক শুনে সে যেন ঘোরের মধ্য থেকে বেরিয়ে আসে। বাবার কণ্ঠস্বর তাকে আবার বাস্তবের মাটিতে ফিরিয়ে আনে। ফিওনা, গাড়িতে বসো। বাবার কণ্ঠে একটি অদ্ভুত তাড়াহুড়ো লক্ষ্য করে সে, যেন সময় খুবই কম। গাড়িতে ফিরে বসে সে মনে মনে সেই সবুজ আলোর স্মৃতি আঁকড়ে ধরে। বাবার উদ্বিগ্ন মুখ আর দ্রুতগামী গাড়ির শব্দ যেন রাতের রহস্যকে আরও ঘনীভূত করে তুলছিল। গাড়ি অন্ধকার পাহাড়ি রাস্তায় দ্রুত এগিয়ে চলছিল। চারপাশে শুধুই গাঢ় অন্ধকার আর নীরবতা, কিন্তু তার মনে তখনও সেই সবুজ রশ্মির রহস্য দোলা দিচ্ছিল। হঠাৎ বাবার কণ্ঠে উৎকণ্ঠা ফুটে ওঠে। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। ফিওনা কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি রাস্তা থেকে ছিটকে পাহাড়ের খাঁজে পড়ে যায়। সবকিছু যেন মুহূর্তের মধ্যে ঘটল। ধাক্কা, ভয়াবহ শব্দ এবং তারপর নিস্তব্ধতা। গাড়ি উল্টে পড়ে, কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, আর ফিওনা নিজেকে অন্ধকারের গভীরে ডুবে যেতে দেখে। চারিপাশে সবকিছু স্থির, যেন সময় থেমে গেছে। ফিওনার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, শরীরের ব্যথা তীব্র হয়ে উঠছিল, আর তার মনে আতঙ্ক আর অসহায়ত্ব একসাথে প্রবাহিত হচ্ছিল। কিন্তু সবচেয়ে বড় ভয় ছিল সেই মুহূর্তে তার বাবার জন্যে। বাবার কণ্ঠস্বর আর শুনতে পাচ্ছিল না সে। সবকিছু যেন এক ভয়ানক স্বপ্নের মতো অনুভূত হচ্ছিল, যার থেকে বের হওয়ার কোনো পথ নেই। ভাগ্যের অদ্ভুত পরিহাসে সেই ভয়ানক দুর্ঘটনার পরও সে বেঁচে যায়। তাকে যখন উদ্ধার করা হয়,
সে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় ছিল। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রক্তে ভেসে যাচ্ছিল। হাসপাতালে নেওয়ার পর ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসে, কিন্তু তার জীবন আর আগের মতো ছিল না। ফিওনার বাবা মা সেই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান। তাদের মৃতদেহের স্মৃতি ফিওনার মন থেকে কখনোই মুছে যায়নি। সেই ক্ষণটি তার জীবনে চিরকালের জন্য একটি গভীর ক্ষত তৈরি করে দেয়। তার জীবনে নেমে আসে এক অসহনীয় শূন্যতা, একাকিত্ব এবং অপরাধ বোধ, যেন সে বেঁচে থেকেও কিছু হারিয়ে ফেলেছে। তাদের হারানোর শোক, সেই ভয়াবহ স্মৃতি আর তার জীবনের অজানা রহস্য একসাথে মিলে তার জীবনের গতিপথ চিরতরে পরিবর্তন করে দেয়। সেই সবুজ আলোর রহস্য আজও তাকে তাড়া করে, যেন সেদিনের ঘটনার সাথে কোনো সম্পর্ক রয়েছে যা তার জানার জন্য অপেক্ষা করছে। লোকের শান্ত পরিবেশ থেকে বেরিয়ে এসে তার মনে আবারও অতীতের কষ্টগুলো একে একে উকি দিতে থাকে। লিনের কণ্ঠস্বর যেন তাকে বাস্তবতার টানে ফিরিয়ে আনে, কিন্তু সেই অন্ধকার স্মৃতির ছায়া তাকে তাড়িয়ে নিয়ে যেতে চায়। ফিওনা, তুই কে নিয়ে এতক্ষণ এত গভীর ভাবনায় ডুবেছিলি? লিনের উদ্বিগ্ন কণ্ঠস্বর আবারও তার মনে আলো ফেলল। ফিওনা কিছুক্ষণ চুপ থেকে লিনের দিকে তাকায়। সে জানে লিন তাকে ভালোবাসে আর তার মনোভাব বুঝতে পারে, কিন্তু এই মুহূর্তে ফিওনা কিছু বলতে পারছিল না। মনে মনে ভেবেছিল, কিভাবে এই কষ্টের কথা বলবো, কিভাবে সবাইকে বোঝাবো আমি আমার বাড়ি চলে যাওয়া উচিত এই মুহূর্তে। অবশেষে সে বলল, তার কণ্ঠে অস্থিরতা স্পষ্ট ছিল। লিনের মুখে উদ্বেগ ফুটে উঠল। কিন্তু ফিওনা, কিছু সময় তো এখানে থাক, একটু বিশ্রাম নে। হয়তো কিছুক্ষণ বসে থাকলে তুই ভালো বোধ করবি। লিন বলল, তার চোখে একটা মৃদু আশা ছিল, কিন্তু ফিওনার মনে তখন বাড়ির দিকে ছুটে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। সে হাঁটতে শুরু করলো, মনে মনে ভাবতে লাগলো। বাড়ি যাওয়া উচিত, সব কিছু থেকে দূরে সরে যেতে। লিন কিছু একটা মনে করলেও ফিওনাকে আটকানোর চেষ্টা করলো না। সে জানতো ফিওনার এই অস্থিরতা আর অতীতের বোঝা তাকে মুক্ত হতে দিচ্ছে না। তবে কি কষ্টের ঊর্ধ্বে ওঠার কোনো উপায় নেই? ফিওনার মনে চিন্তা চলছিল। লেক থেকে বেরিয়ে আসার সময় তার মনে হচ্ছিল তার জীবনের এতদিন যে অন্ধকারকে সে ভেবেছে তা কি কখনোই শেষ হবে। লেকের শান্ত পরিবেশ থেকে বের হয়ে আসার পর তার মনে এখনও সেই ভয়াবহ দুর্ঘটনায় স্মৃতি উকি দিচ্ছিল। লিনের কণ্ঠস্বর তাকে বর্তমানের বাস্তবায়ন ফিরিয়ে আনার চেষ্টা করলেও তার মনে গভীর দাগ রেখে গেছে অতীতের সেই বেদনাদায়ক অধ্যায়। বাসে ওঠার পর জানালার বাইরে তাকিয়ে তার চোখের সামনে কেবল ধূসর রাস্তা আর শুনশান পরিবেশ ভেসে উঠছিল। সবকিছু যেন অন্ধকারে ঢেকে যাচ্ছে। সেই সবুজ রশ্মির আকর্ষণীয় আলো যেন দূরে কোথাও হারিয়ে গেছে। আজকে তো মনে হচ্ছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো না, এই পথ তো শেষ হচ্ছেই না। মনে মনে চিন্তা করে সে বাসটি ধীরগতিতে চলছিল আর তার হৃদয়ে অস্থিরতা বিক্ষিপ্ত হচ্ছিল। অনেকক্ষণ ধরে চলার পরও মনে হচ্ছিল যেন বাসটি কখনো পৌঁছবে না। তার মনের মধ্যে প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছিল। বাড়িতে গিয়ে কি বলবো? মা বাবার কথা মনে পড়লে কি আর কোনোদিন স্বাভাবিক হতে পারবো? সে জানে সেই ক্ষত এখনো শুকায়নি আর হয়তো কখনোই শুকাবে না। বাসের জানালার কাছে মাথা ঠেকিয়ে সে চোখ বন্ধ করে নেয়। তার মনের গভীরে সেই মুহূর্তগুলি পুনরায় ভেসে ওঠে, যখন সে বাবা মায়ের হাসি দেখে কেমন খুশি ছিল। কিন্তু সেই আনন্দ আর ফিরে আসবে না। অভিশপ্ত দিনটি সবকিছু পরিবর্তন করে দিয়েছে। যখন বাসটি শেষ পর্যন্ত তার গন্তব্যে পৌঁছয়, ফিওনা ধীর গতিতে নিচে নেমে আসে। বাড়ির দিকে পা বাড়ানোর সময় তার মনে হচ্ছিল যেন সে আবারও সেই অন্ধকারে ঢুকে যাচ্ছে। কিন্তু আজকের দিনে তাকে অতীতের দায়ভার থেকে মুক্ত হতে হবে, এটাই তার সংকল্প। এভাবে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে থাকলে তার মনে একটা নতুন শক্তি জন্ম নেয়। সে জানে তাকে আবারও নতুন করে জীবন শুরু করতে হবে। সে আলো একদিন তার জীবনকে আলোকিত করবে। হয়তো একদিন সে সেই সবুজ রশ্মির রহস্য উন্মোচন করতে পারবে, বা যাক তাকে অতীতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এবার এগিয়ে যেতে হবে। মনে মনে বলে সে বাড়ির দরজায় পৌঁছানোর পর সে দৃঢ়তার সাথে দরজা খুলে ঢুকে পড়ে।
ফিওনা হন্তদন্ত হয়ে ছুটে বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়ির অভ্যন্তরে প্রবেশ করতেই দেখল বরাবরের মতোই বাড়িতে শান্ত আর স্তব্ধতা বিরাজমান। ফিওনা লবি হতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সিঁড়িটি স্বচ্ছ কাচের ধারা তৈরি, গোলাকার হয়ে ওপরের দিকে মোড় নিয়েছে। সুগঠিত ঘূর্ণন সিঁড়ির দুপাশের সোনালি হাতল ধরে ধীরে ধীরে ফিওনা দোতলায় চলে আসে। করিডোর পার করে মিস্টার চেন সিং এর রুমের সামনে চলে আসে ফিওনা। রুমে প্রবেশের উদ্দেশ্যে পা বাড়াতেই থমকে যায়। রুমের দরজা বাহিরের থেকে লক, তার মানে গ্র্যান্ডপা বাড়িতে নেই। কেননা মিস্টার চেন সিং যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণ নিজের রুমের মধ্যেই থাকেন। ফিওনা হতাশ হয়ে পড়ে, গভীর চিন্তায় ধ্যানমগ্ন হয়ে হাঁটে। করিডরের একপাশে জুড়ে স্বচ্ছ কাচের প্যানেলে তৈরি সোজা রেলিং রয়েছে। ফিওনা সেই রেলিংয়ের সামনে যেয়ে দাঁড়ায়। সেখান থেকে নিচের হলরুম স্পষ্ট দেখা যায়। ফিওনা ওভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। হঠাৎ হলরুমের কিচেন হতে একটা শব্দ ফিওনার কানে ভেসে আসে। ফিওনা জানে এই মুহূর্তে কে রয়েছে কিচেনে। ফিওনা পুনরায় সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। কিচেনে প্রবেশ করেই দেখতে পায় মিস ঝাং কিচেনের এক কোণে দাঁড়িয়ে খাবার প্রস্তুত করছেন। ফিওনা নিঃশব্দে মিস ঝাংয়ের সামনে যেয়ে দাঁড়ালো। মিস ঝাং ফিওনাদের একমাত্র বিশ্বস্ত পুরনো সার্ভেন্ট, যিনি ফিওনার দেখাশোনা করেছেন ছোট থেকেই। যখন ফিওনার নানা চেন সিং ফিওনাকে এখানে নিয়ে আসেন তখন থেকে ফিওনার সবকিছুর দেখভাল মিস ঝাং করেছেন। ফিওনাকে দেখেই মিস ঝাং স্বভাবত হাসলেন, আদুরে কণ্ঠে বললেন, ফিওনা মামুনি, কখন এলে তুমি? ফিওনা উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়, ঝাং, গ্র্যান্ডপা কোথায়? তিনি কি এর মধ্যে বাড়িতে এসেছিলেন? মিস ঝাং ফিওনার অভিব্যক্তিতে বুঝতে পারলেন ফিওনা কতটা দুশ্চিন্তাগ্রস্ত আর হতাশ হয়ে আছে। মিস ঝাং শান্ত দৃষ্টিতে তাকিয়ে সদয় ভঙ্গিতে ফিওনার প্রশ্নের জবাব দিলেন। মিস্টার চ্যানসিং কিছুক্ষণ আগেই একবার বাড়িতে এসেছিলেন, পুনরায় তিনি বের হয়ে যান। সম্ভবত তিনি ল্যাবে থাকতে পারে। মিস ঝাংয়ের জবাব শোনা মাত্রই ফিওনা আর এক মুহূর্ত দেরি করল না। দ্রুত কিচেন থেকে বের হয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার পদক্ষেপ নেয়। বাড়ির মেইন দরজা দিয়ে বের হয়ে সোজা বাগান ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় বাড়ির পেছনের দিকটায়। ফিওনা ইতিমধ্যেই বাড়ির পিছনে ল্যাবের সামনে পৌঁছে যায়। কিছু একটা ভেবে কিছুক্ষণ থ মেরে রইল সেখানেই। ফিওনার সামনেই রয়েছে তার গ্র্যান্ডপার ল্যাবরেটরি। বাইরে থেকে ল্যাবটি একটি আধুনিক, উজ্জ্বল ও সুরুচিপূর্ণ স্থাপনাকে ধারণ করে। বিশাল কাচের জানালা দিয়ে ল্যাবের ভিতরকার দৃশ্য দেখা যায়, যা ভবনের একাধিক তলায় বিভক্ত। ল্যাবের বাইরের দেওয়ালগুলি মসৃণ ধাতুর তৈরি, যা সূর্যের আলোকে প্রতিফলিত করে। ল্যাবের প্রবেশদ্বারটি একটি মার্বেল পাথরের ধাপে, যা দৃঢ় এবং পরিষ্কারভাবে চিহ্নিত। বড় ভারী কাচের দরজা দুটি স্লাইডিং গ্লাসের প্যানেল দিয়ে তৈরি, যা উজ্জ্বল আলোকে ভিতরে প্রবাহিত হতে দেয়। ল্যাবের চারিপাশে সঠিকভাবে কাটা কিছু গাছপালা ও পরিপাটি করা ঝোপঝাড় রয়েছে। ল্যাবের সামনে একটি আধুনিক সাইনবোর্ড রয়েছে, যা ল্যাবের নাম ও পাসকোডের নির্দেশিকা প্রদর্শন করে। এর পাশে একটি ইন্ট্রোকম প্যানেলও রয়েছে, যা ভিতরে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। ফিওনা নিঃশব্দে হেঁটে ল্যাবের প্রধান প্রবেশদ্বারের সামনে এসে দাঁড়ায়। পাশেই একটি প্যানেল রয়েছে, যা টাচ স্ক্রিন। ফিওনা সেখানে পাসকোড বসায়। ফিওনার নানা ফিওনার বার্থডের সাথে ম্যাচ করে ল্যাবের পাসকোড দিয়ে রেখেছেন। পাসকোডটি দেওয়ার সাথে সাথে স্ক্রিনে ভেসে ওঠে এক্সেস গ্রান্টেড। ফিওনার মাথার উপরের লেড লাইটটি সবুজ বাতি প্রদর্শন করে সিগন্যাল দিয়ে জানান দেয় দরজা খোলার জন্য প্রস্তুত হচ্ছে। ইলেকট্রনিক দরজাটা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। ফিওনা ধীর পায়ে ভিতরে প্রবেশ করে। ফিওনা সচরাচর এই ল্যাবে প্রবেশ করে না বিশেষ প্রয়োজন ছাড়া, আর যখনই এই ল্যাবে প্রবেশ করে ফিওনা ভীত হয়ে যায়। ফিওনা ল্যাবের ভিতরে ধীর পায়ে এগিয়ে যায়। ল্যাবের ভিতরের পরিবেশ খুবই অন্ধকারাচ্ছন্ন, শুনশান, নীরবতা। মাথায় ওপর কয়েকটা বাতি নিভু নিভু আলোতে জ্বলছে। ল্যাবের ভিতরে ডান পাশে রয়েছে একটু বড় আকৃতির রুম। ফিওনা সেই রুমে প্রবেশ করে। সেখানে প্রবেশ করতেই ফিওনা আর এক দফা হতাশ হয়, কেননা সেখানে তার গ্র্যান্ডপা উপস্থিত নয়। ল্যাবের ভিতরের এই রুমটাই চারিপাশের দেওয়াল ফকফকা সাদা রঙের, এতে করে রুমটাই উজ্জ্বলতা অনেকটা বৃদ্ধি পেয়েছে। রুমের কেন্দ্রস্থলে একটা বিশাল স্টেশন রয়েছে, যা বিভিন্ন ধরনের পরীক্ষামূলক যন্ত্রপাতি
আর ডিভাইস দিয়ে সজ্জিত। স্টেশনের চারিপাশে বড় বড় আর্কাইভ ক্যাবিনেট রয়েছে, যেখানে গবেষণার ফাইলপত্র সযত্নে সংরক্ষিত করা। রুমের এক কোণায় একটি বড় ডাটা মনিটর আর কম্পিউটার সেট আপ করা, যার স্ক্রিনে কিছু ডেটা প্রদর্শন চলমান। অন্যদিকে কিছু মাইক্রোস্কোপ আর সেন্ট্রিফিউজ মেশিনও রয়েছে। তবে মনিটরের ডাটা প্রচলন দেখে ফিওনা নিশ্চিত হয় তার গ্র্যান্ডপা ল্যাবেই আছেন, কিন্তু তার কক্ষে তো তিনি নেই। হঠাৎ পেছন থেকে একটি ভরাট পুরুষালী কণ্ঠে ফিওনা কিছুটা চমকে যায়। পেছনে ঘুরে তাকাতেই দেখতে পান ওয়াং লিংকে। ওয়াং লিং তিনিও চীনের একজন বিখ্যাত সায়েন্টিস্ট আর ফিওনার নানার একমাত্র পার্টনার। এক অজানা প্রকল্প বাস্তবায়নে মিস্টার চেন সিং আর ওয়াং লিং একত্রে কাজ করে যাচ্ছেন। তিনি ফিওনাকে এই মুহূর্তে ল্যাবে দেখতে পেয়ে কিছুটা অপ্রত্যাশিত মনোভাব ব্যক্ত করেন। তীক্ষ্ণ কণ্ঠে তিনি প্রশ্ন করেন, ফিওনা, তুমি হঠাৎ এই সময় ল্যাবে? ফিওনা হতাশ কণ্ঠ জবাব দেয়, গ্র্যান্ডলি, আমার গ্র্যান্ডপা কোথায়? তিনি বাড়িতে নেই, এই মুহূর্তে ওনাকে আমার দরকার, তাই ল্যাবে দেখা করতে এসেছি। মিস্টার ওয়াং লিং কম্পিউটারের সামনে এক্সিকিউটিভ চেয়ারে বসতে বসতে জবাব দেন, চেন সিং একটু বাইরে গেছেন একটা বিশেষ কাজে। কয়েকজন বিভিন্ন দেশের সায়েন্টিস্টদের সাথে মিটিংয়ে বসেছে। ফিরতে রাত হবে, তুমি বাড়িতে ফিরে যাও ফিওনা। মিস্টার ওয়াংলিং খুবই ব্যস্ততার সাথে কথাগুলো বলে। তার কণ্ঠে স্পষ্ট তিনি খুবই গুরুত্বপূর্ণ কোনো কাজে আপাতত ব্যস্ত, এবং তার মুখাবয়ব স্পষ্ট অবসন্ন। তাই ফিওনা আর কথা বাড়ায় না, উল্টে পায়ে হতাশ হয়ে হাঁটা ধরে। ফিওনা যখনই রুম থেকে বের হওয়ার উদ্দেশ্যে দরজার বাইরে পা রাখে, তখনই ফিওনার কানে একটা অদ্ভুত অস্বাভাবিক আওয়াজ কানে ভেসে আসে। ফিওনার পা সেখানেই থমকে যায়। আরও ভালো করে শব্দটা পরিষ্কারভাবে শুনতেই সে নিজের সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করল। ফিওনার শ্রবণ ইন্দ্রিয় যেন আরও জাগ্রত হয়ে উঠল। তখনই ফিওনা পুনরায় সেই একই শব্দ পায়। শব্দটা এক প্রকার এমন যে কোনো ভয়ানক জন্তুর গোঙানির আওয়াজ, গড়গড় জাতীয় এক প্রকার শব্দ। ফিওনা আর স্থির থাকতে পারল না, ধীরে ধীরে পেছনে ঘুরে তাকালো। শব্দের উৎস খুঁজতেই ফিওনার চোখ গেল সেই সিক্রেট রুমের দিকে। ল্যাবের এই রুমে আরও একটি সিক্রেট রুম রয়েছে, আর এই সিক্রেট রুমের পাসকোড ফিওনা জানে না। তার গ্র্যান্ডপা কখনোই তাকে এই রুমে প্রবেশের অনুমতি দেননি। ফিওনার সবসময় ইচ্ছে হতো এই রুমে কি আছে তা একবার প্রদর্শন করার। ফিওনা শব্দের উৎস খুঁজতেই ফিওনার চোখ যায় সিক্রেট রুমের দিকে। খুব বেশি ভুল না হলে শব্দটা সেখান থেকেই আসছে ভেবেই ফিওনা আরেকটু সতর্ক হলো, আরও ভালো করে শব্দটা শোনার চেষ্টা করলো। হঠাৎ ফিওনার চোখ যায় দরজার নিচের ফাঁকা অংশে। সিক্রেট রুমের দরজাটা ভারী ইস্পাতের তৈরি। দরজার ওপরে পাসকোডের একটি ডিসপ্লে, আর দরজার চারিপাশে উন্নত প্রযুক্তির সিকিউরিটি প্যানেল। দরজার নিচে একটা সরু ফাঁক রয়েছে, আর সেখান থেকেই এক প্রকার সবুজ আলোকরশ্মি আভা ছড়িয়ে আছে। ফিওনা নিজের দৃষ্টিকে আরও তীক্ষ্ণ করে সেদিকে পা বাড়ায়। হঠাৎ ওয়াংলিং গম্ভীর কণ্ঠে ফিওনার ধ্যান ভাঙে। ওয়াংলিং নিজের চেয়ারটা পেছনের দিকে ঘুরিয়ে তীব্র উদ্বিগ্ন কণ্ঠে ফিওনাকে প্রশ্ন করে, কি হলো ফিওনা, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? ফিওনা একটু স্তম্ভিত হয়ে জবাব দেয়, গ্র্যান্ডলি, আমি একটা অদ্ভুত শব্দ শুনতে পেয়েছি, আর এই শব্দটা এই সিক্রেট রুম হতেই আসছে। আর দরজার ফাঁক দিয়ে এমন সবুজ আলোক রোশনি, এটা কিসের? ওয়াংলিং ফিওনার কথায় কিছুটা চিন্তিত হয়ে পড়েন। ওয়াংলিং নিজের চেয়ার ছেড়ে দ্রুত ফিওনার দিকে এগিয়ে আসে। ওয়াংলিং কিছুটা শান্ত ভঙ্গিতে দৃঢ় কণ্ঠে ফিওনাকে আশ্বস্ত করার প্রচেষ্টা চালায়। ফিওনা, আমি নিশ্চিত তুমি ভুল শুনেছ। এখানে অনেক গবেষণায় কাজ চলছে যা মাঝে মাঝে অদ্ভুত শব্দ তৈরি করে। তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক আছে। এখন তুমি বাড়িতে ফিরে যাও, তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। ফিওনা আর কোনো প্রকার কথা না বাড়িয়ে ল্যাব থেকে বের হয়ে যায়। পথে হাঁটতে হাঁটতে ফিওনা কিছুটা চিন্তিত। ফিওনার এখনও সেই অস্থিরতা কমছে না। ফিওনা শতভাগ নিশ্চিত শব্দটা সে শুনছে, আর সবুজ রশ্মিটাও দেখতে পেয়েছে।
এতটা ভ্রম কি করে হতে পারে ফিওনার? ফিওনা বাড়ির দিকে ফিরে আসে, তবুও ফিওনাকে বরাবর ভাবাচ্ছে সেই মৃদু গর্জনের শব্দ আর সবুজ আভা। ওয়াংলিং যখন ফিওনাকে আশ্বস্ত করছিল তখনও তার মুখাবয়বে আতঙ্ক আর কিছুটা ভীতি স্পষ্ট দেখতে পেয়েছে ফিওনা। ফিওনা নিজেকে যতই শান্ত রাখতে চেষ্টা করছে না কেন, ওর মনের অস্থিরতা ওকে অশান্ত করে তুলছে। তাই ফিওনা শতভাগ নিশ্চিত হতে গ্র্যান্ডপার সাথে কথা বলবে এই বিষয়ে মনস্থির করে নেয়। ফিওনা বাড়িতে ঢুকে সোজা নিজের কক্ষে চলে আসে। কুইন সাইজের বেডের মধ্যে বড় ফোলাভাযুক্ত বালিশের ওপর ধপ করে শুয়ে পড়ে, যেন সমস্ত শরীরের শক্তি শেষ হয়ে গেছে। ফিওনা আজ খুবই ক্লান্ত। দিনের ঘটনাগুলো তাকে মানসিকভাবে অবসাদগ্রস্ত করে তুলেছে। চোখ দুটো ভারী হয়ে আসে আর নিজের ক্লান্তির সঙ্গে লড়াই করতে পারে না। চোখের পাতা একবারের জন্য বন্ধ হতেই যেন মুহূর্তেই তন্দ্রার জালে জড়িয়ে পড়ে ফিওনা। ধীরে ধীরে গভীর ঘুমের দিকে ঝলে যায়। ফিওনা হঠাৎ গভীর ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখে। স্বপ্নে ফিওনা দাঁড়িয়ে আছে একটি অত্যন্ত সুন্দর পাহাড়ের চূড়ায়। চারিপাশে যতদূর চোখ যায় পাহাড়ের ঢালগুলো নানা রঙের ফুলে ছেয়ে আছে। লাল, নীল, হলুদ আর বেগুনি ফুলের সমারোহ যেন প্রকৃতির এক বিস্ময়কর চিত্রকলা ফুটে উঠেছে। ফিওনার মন প্রফুল্ল হয়ে ওঠে। বাতাসে ফুলের মৃদু সুবাস ভেসে আসছে, যা ফিওনার চুলে হালকা করে দোলা দিচ্ছে। সবকিছু এত শান্তিপূর্ণ আর মনোমুগ্ধকর ছিল যে মনে হচ্ছে সময় থমকে গেছে। কিন্তু হঠাৎই এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। দূর থেকে এক ভয়ানক গর্জন ভেসে আসে, যা পুরো পরিবেশটিকে কাঁপিয়ে তোলে। ফিওনা আতঙ্কিত হয়ে পিছনে তাকায়। ফিওনার হৃদয় যেন থমকে যায়। ফিওনার চোখের সামনে হাজির হয় এক বিশাল আকৃতির সবুজ প্রাণী। ফিওনা একবার দেখতেই চিনে ফেলে প্রাণীটি একটি ড্রাগন মনস্টার। ড্রাগনটির শরীর সবুজ রঙে ঢাকা আর তার বিশাল পাখাগুলো আকাশকে ঢেকে দিচ্ছে। তার সবুজ রঙের মণির চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে, যেন সেই চোখের মধ্যে এক ভয়ানক শক্তি আর রহস্য লুকিয়ে আছে। ড্রাগনটি হঠাৎ করে তার মুখ খুলে আর মুহূর্তের মধ্যে একটা বিশাল আগুনের গোলা ছুঁড়ে মারে ফিওনার দিকে। আগুনের তীব্র তাপে বাতাস যেন জ্বলে উঠছে। ফিওনা ভয়ে চিৎকার করে এবং দ্রুত তার হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। আগুনের শিখা তার দিকে ধেয়ে আসে আর ফিওনার চিৎকারে মনে হয় যেন তার শরীর আর মন উভয়েই ভয়ে জমে যাচ্ছে। ঠিক তখনই ফিওনা হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে। ফিওনা তন্দ্রা ভেঙে উঠে বসে। স্বপ্নের ভয়ে হৃৎপিণ্ড দ্রুত গতিতে ধুকপুক করছে। পরক্ষণেই ফিওনা নিজেকে ধাতস্থ করে আর বুঝতে পারে এটা একটা দুঃস্বপ্ন ছিল, শুধু একটা স্বপ্ন। কিন্তু সেই ভয়ানক গর্জন আর আগুনের শিখা যেন এখনো তার কানে বাজছে। বিছানার পাশে রাখা টেবিল ল্যাম্পের সাথে ঘড়িটার দিকে চোখ যায়। ঘড়ির স্ক্রিনের সময়টি জ্বলজ্বল করছে। রাত প্রায় 3টে ছুঁই ছুঁই। এই গভীর রাতে চারিপাশের নীরবতা আরো ঘনীভূত হয়ে উঠেছে এবং ঘড়ির টিকটিক শব্দ যেন ফিওনার মনের ভিতরের অস্থিরতাকে আরো তীব্র করে তুলছে। হঠাৎ ফিওনার মনে পড়ে যায় তার গ্র্যান্ডপা নিশ্চয়ই এতক্ষণে বাড়িতে ফিরে এসেছেন। চিন্তা মনে হতেই ফিওনা আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত উঠে দাঁড়ায়। সজাগ চোখে এবং দ্রুত পদক্ষেপে ফিওনা মিস্টার চ্যাংশিং এর রুমের দিকে পা বাড়ায়। ফিওনার হৃদয়ের মধ্যে একটি অদ্ভুত উত্তেজনা আশার ঝলক ফুটে উঠেছে, কিন্তু মুহূর্তেই ফিওনার আশার আলো নিভে যায়। রুমের দরজার বাইরেই এখনো অবধি লক দেখে ফিওনার হৃদয়ে একটি শূন্যতার অনুভূতি চলে আসে। দরজার উপর চেকলিস্টের মতো লকগুলির তীক্ষ্ণ সিলভার চমক ফিওনার কাছে নিস্তব্ধতা আর নিরাশার প্রতীক হয়ে ওঠে। ফোনও করতে পারবে না, কেননা ফিওনা জানে গ্র্যান্ডপা কখনোই ফোন ধরেন না যখন তিনি বাইরে ব্যস্ত থাকেন। ফিওনার মনটা পুনরায় একটা হতাশা ছড়িয়ে পড়ে, যেন সমস্ত আশা এক নিমেষেই দূর হয়ে গেছে। ফিওনা কিছুক্ষণ দাঁড়িয়ে রুমের দরজার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীর পায়ে আবারও নিজের কক্ষে ফিরে আসে। ফিওনা নিজের কক্ষে ফিরে এসে বেডে বসে থাকে, কিন্তু এখন আর ঘুম ফিওনাকে কোনোভাবেই গ্রাস করতে পারছে না। তাই রুম থেকে 1 কাপ কফি বানিয়ে পুনরায় রুমে এসে রুমের বাঁ পাশের ব্যালকনিতে দাঁড়ায়। কক্ষের বা পাশের ব্যালকনি হতে সরাসরি রাস্তা দৃশ্যমান। ফিওনা ব্যালকনিতে এসে কফির কাপ হাতে ধরে, ধীরে ধীরে বাইরে তাকায়। রাতের হালকা ঠান্ডা বাতাস ওকে সতেজ করে তুলছে, আর কফির ভাপে গরম অনুভূতি শরীরটা কিছুটা প্রশান্তি দিচ্ছে।
শহরের নৈসর্গিক দৃশ্য, রাত্রির নীরবতা আর কফির মিষ্টি গন্ধে ফিওনার চিন্তাগুলি একত্রিত হতে শুরু করলো। ব্যালকনির রেলিংয়ে ভর দিয়ে ফিওনা গভীরভাবে চিন্তিত চোখে দূরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে থাকে, যেখানে মেঘের ফাঁক দিয়ে লুনার আলো মৃদুভাবে পড়ছে। আর মনে মনে তখনকার ঘটে যাওয়া ঘটনা আর স্বপ্নের কথা ভাবতে থাকে। ফিওনা চিন্তায় ডুবে থাকা অবস্থায় হঠাৎ রাস্তার দিকে চোখ যায়। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের মৃদু আলোতে কারো উপস্থিতি টের পায় ফিওনা। ল্যাম্পপোস্টের সাথেই কেউ একজন দাঁড়িয়ে আছে, লম্বা মতোই একজন। দেহের গঠন আর পোশাক দেখে বোঝাই যাচ্ছে কোনো একজন পুরুষ। তবে এই শুনশান নীরব রাস্তায় এই সময় কে এখানে দাঁড়িয়ে থাকতে পারে? অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফিওনার মস্তিষ্কে। তাই ভালো করে পর্যবেক্ষণ করার প্রচেষ্টা চালায় ফিওনা। লোকটা কালো রঙের হুডি পরিহিত, হুডি দিয়ে মুখ আর মাথা সম্পূর্ণ ঢাকা। কালো জিন্স আর পায়ে কালো স্নিকার্স পরে আছে। এদিক ওদিক তাকিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করছে এই অপরিচিত লোকটি। ফিওনা লোকটির দিকে উদ্বিগ্ন আর সন্দেহভাজন দৃষ্টিতে তাকিয়ে আছে। বাতাসের হালকা ঠান্ডা অনুভবে ফিওনার মনোযোগ আরও নিবিষ্ট হয়ে উঠেছে সেই অচেনা অদ্ভুত লোকটির উদ্দেশ্য বুঝতে। আচমকা সেই আগন্তুক ব্যালকনিতে দৃষ্টি নিক্ষেপ করে। ফিওনা কিছুটা চমকে যায়। সেই অপরিচিত লোকটির চোখে সানগ্লাস পরিহিত, যা তার চোখের দৃষ্টিকে লুকিয়ে রেখেছে। কালো রঙের একটি মাস্ক দিয়ে মুখের অর্ধেকাংশ ঢেকে রাখা। লোকটির সানগ্লাস এবং মাস্ক থাকলেও তার দৃষ্টির দিকে কিছুটা নজর দিলেই বোঝা যায় যে সে ফিওনার দিকে তাকিয়ে আছে। তার উপস্থিতি এবং দৃষ্টির তীব্রতা ফিওনার মনে এক ধরনের অস্বস্তি ও উদ্বেগ তৈরি করলো। ফিওনা দ্রুত দৃষ্টি সরিয়ে নেয় সেখান থেকে। তীব্র আতঙ্কে রুমের ভিতরে ফিরে আসে। ফিওনা ব্যালকনির দরজা সজাগভাবে লক করে তাড়াতাড়ি পর্দা টেনে দেয়। ফিওনা নিজেকে শান্ত করার জন্যে নিজের সাথেই নিজে সংগ্রাম করতে থাকে, কিন্তু চেষ্টা করে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ আনার জন্যে। এক ধরনের উদ্বেগময় চিন্তা মনের মধ্যে ঘুরপাক খায়। কে ছিল লোকটি? আগে তো কোনোদিন এখানে দেখিনি। এত রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে কি করছে লোকটি? কেন এসেছে? ড্রাগন বোট উৎসবের স্বল্প ছুটি শেষে আজ আবার প্রাণচঞ্চল হয়ে উঠেছে পিকিং ইউনিভার্সিটি। ছুটির আমেজ এখনও মনে রয়ে গেলেও ফিরে আসার এক ধরনের উত্তেজনা ফিওনার মধ্যে কাজ করছে। ক্যাম্পাসের পরিচিত গন্ধ, পুরনো বন্ধুদের মুখ, ওই আর চারপাশের জীবন্ত পরিবেশ যেন তাকে ঘিরে ধরে রেখেছে। আজ সকালটা যেন অন্যরকম, একটু ভিন্ন। হালকা রোদমাখা দিন, চারপাশে উৎসবের রেশ আর পরিচিত প্রাঙ্গণে পা ফেলার অনুভূতি ফিওনার মনকে প্রফুল্ল করে তুলেছে। ফিওনার বন্ধুরা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছিয়েছে। প্রতিদিনের মতোই ফিওনা আর তার প্রিয় বন্ধু লিন একসঙ্গে ক্লাসরুমের দিকে এগিয়ে যায়। তাদের মধ্যে ছুটির সময় কাটানো স্মৃতির বিনিময়ে হাসি ঠাট্টা আর সামনে আসা পরীক্ষা নিরীক্ষার চিন্তা মিশে থাকে। ক্লাসরুমে ঢুকতেই ফিওনার চোখে পড়ে কিছু নতুন মুখ, যারা হয়তো এই ছুটির পর প্রথমবারের মতো এখানে এসেছে। ক্লাসরুমে ঢোকার সময় ফিওনার মনে হয় তার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বন্ধুদের সাথে সময় কাটানোর মাঝেও ফিওনার ভেতরে নতুন কিছু আশা, আকাঙ্ক্ষা আর কৌতূহল মিশে থাকে। সেই সাথে তার মনে পড়ে কিছু পুরনো স্মৃতি, বিশেষ করে সেই একা রাতগুলো যখন সে নিঃশব্দে আকাশের দিকে তাকিয়েছিল। সেই অজানা আলো বা তারাটির দিকে। ক্লাসরুমের শান্ত পরিবেশে হঠাৎই দরজার খট করে খোলার শব্দে সবাই মনোযোগী হয়ে ওঠে। ফিওনা মাথা তুলে দেখে তাদের অ্যাস্ট্রোনমি ক্লাসের শিক্ষক প্রফেসর লু প্রবেশ করছেন। তার হাতে ধরা একটি পুরনো বই, চোখে অমলিন গাম্ভীর্য। ক্লাসরুমে ঢুকতেই সবাই সম্মান প্রদর্শন করে উঠে দাঁড়ায়। তারপর প্রফেসর লু তাদের বসতে ইশারা করেন। প্রফেসর লু তার টেবিলের দিকে এগিয়ে যান, আর ফিওনা ও তার সহপাঠীরা দ্রুত বই খাতাগুলো বের করে টেবিলের ওপর রাখে। ফিওনা তার প্রিয় নীল রঙের কলমটা হাতে তুলে নেয়, যার কারণ জানে যে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রফেসর লুর মুখে এক ধরনের অদ্ভুত স্নিগ্ধতা, যেন তিনি মহাবিশ্বের অসীম রহস্যগুলোর দরজা খুলে দিতে যাচ্ছেন। আজ আমরা ভেনাসির উপর আলোচনা করব। প্রফেসর লু গম্ভীর কণ্ঠে বলেন। ফিওনা তৎক্ষণাৎ খাতা খুলে কলম চালাতে শুরু করে। প্রফেসর লু যা বলবেন সবকিছুই ফিওনা মনের মন্দিরে খোদাই করে রাখার মতো গুরুত্বের সাথে নোট করতে থাকে।
প্রফেসর লুর কণ্ঠস্বর ঘরের নিস্তব্ধতা ভেদ করে ওঠে। ভেনাসের ইতিহাস, এর বায়ুমণ্ডল এবং মহাজাগতিক গঠন সম্পর্কে বিশদ বর্ণনা দিয়ে তিনি ক্লাস শুরু করেন। প্রফেসর লুর প্রতিটি শব্দ যেন ভেনাসের আকাশের মতোই রহস্যময় এবং মোহনীয়। ফিওনার মন মহাকাশের অসীম অন্ধকারে হারিয়ে যায়। তার চোখের সামনে যেন ভেসে ওঠে ভেনাসের ম্লান অথচ উজ্জ্বল আভা। সে যতই নোট লেখে ততই তার মনে হয় ভেনাস যেন তার কাছে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। ক্লাসরুমের ঘড়ির কাঁটা যখন সময়ের নির্দেশনা দেয়, প্রফেসর লু তখনও ভেনাসের এক অজানা অধ্যায় নিয়ে মগ্ন। ভেনাস সম্পর্কে জানতে পেরে ফিওনার মনে এক অদ্ভুত বাসনা জাগে। তার ভাবনায় গুনগুন করে ওঠে, যদি একদিন সে সেই গ্রহে যেতে পারত, সেখানে কি অসাধারণ দৃশ্য তার চোখে পড়বে। ভেনাসের রহস্যময় আকর্ষণ তাকে যেন পেয়ে বসে। প্রফেসর লু যখন ভেনাসের গঠন ও বৈশিষ্ট্য নিয়ে ব্যাখ্যা করেন, ফিওনার দৃষ্টি মগ্ন হয়ে যায় বইয়ের পাতায়। বইয়ের পাতায় আঁকা মহাজগতের বিশাল চিত্রে ভেনাসের ছবি তার চোখে পড়ে। সোনালী আভায় ঢাকা ভেনাস, তার অস্বাভাবিক বায়ুমণ্ডল এবং তার অন্যান্য সৌন্দর্য ফিওনার মনের গভীরে এক অসাধারণ আকর্ষণ তৈরি করে। ফিওনার কল্পনায় ভেসে ওঠে, সেই দৃশ্য যদি তার নিজের চোখে দেখতে পারত কেমন হতো। আকাশে ভাসমান মেঘের বাগান, বিস্তীর্ণ সমুদ্রের মতো লালচে পৃষ্ঠ, আর সেই অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য, সবকিছুই তাকে যেন এক মায়াবী অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়। ফিওনার মনে হয় ভেনাসের প্রতি তার এই আগ্রহ আর অজানা আবেদন তাকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে, যেখানে বাস্তবতা ও কল্পনার মেলবন্ধন ঘটে। ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের ছুটি ঘোষণা হওয়ার পর ফিওনা বাড়ির পথে রওনা হয়। ফিওনা তাড়াহুড়ো করে বাসায় ফিরে আসে। মাথায় ভেনাসের রহস্যময় দৃশ্যগুলো এখনো ঘুরপাক খাচ্ছে। বাড়ির অভ্যন্তরে প্রবেশ করতেই ফিওনার চোখে পড়ে মিস্টার চ্যান সিং খাবার টেবিলে বসে মধ্যাহ্নভোজে ব্যস্ত। ফিওনার দিকে দৃষ্টিপাত হতেই স্বভাবত স্নেহপূর্ণ হাসি দিলেন। মিস ঝাং খাবার পরিবেশন করেছিলেন। মিস্টার চেন সিং ফিওনার দিকে অমায়িক দৃষ্টি নিবদ্ধ করে বলেন, আহ ফিওনা! মিস্টার চ্যান সিং এর মুখে হাসির স্নিগ্ধতা ফুটে ওঠে। তোমার আজকে ভার্সিটির ক্লাস কেমন ছিল? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে নাও। ফিওনা হাসি মুখে উত্তর দেয়, হ্যাঁ গ্র্যান্ডপা, ক্লাস খুবই তথ্যবহুল ছিল। আমি কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে আসছি। তথাপি সিঁড়ি বেয়ে ওপরে ওঠে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয় ফিওনা। পোশাক পাল্টে নেয়। ফিওনা এখন একটি ম্যান্ডারিন ড্রেস পরে নেয়। চীনের একটি পোশাক পাল্টে নেয়। চীনের একটি ড্রেস যা সিল্কের, যা হাঁটুর ওপরে, নেকলাইন উঁচু, হাতা ছোট, সেলাই বোতাম লাগানো। ফিওনা দ্রুত তৈরি হয়ে খাবার টেবিলের দিকে চলে আসে। ফিওনা তার গ্র্যান্ডপার পাশের চেয়ার টেনে বসে পড়ে, আর মিস ঝাং তার জন্য খাবারের প্লেট সাজাতে শুরু করেন। আজকের খবরে কি বিশেষ কিছু আছে? ফিওনা মৃদু হাসি দিয়ে জানতে চায়। এখানে সব কিছুই তোমার পছন্দের খাবার। মিস ঝাং উচ্ছ্বসিত কণ্ঠে বলেন। মিস ঝাং একে একে সবগুলো খাবার তুলে দিচ্ছেন ফিওনার প্লেটে। ফিওনার সামনে এই মুহূর্তে যেসব খাবার রাখা আছে, ডাম্পলিংস, মাংস বা সবজি দিয়ে ভর্তি পেস্ট্রি বা সিদ্ধ, ভাজা বা বাষ্পে রান্না করা হয়, ফ্রাইড রাইস, মাংস, শাকসবজি এবং ডিম দিয়ে তৈরি সুস্বাদু ভাজা চাল, চাউমিয়ান, ভাজা নুডলস যা মাংস, শাকসবজি এবং সস দিয়ে রান্না করা হয়, স্টিমড ফিশ, হালকা সিজনিং দিয়ে স্টিম করা মাছ যা সাধারণত তাজা এবং স্বাস্থ্যকর, ব্রেড ক্র্যাম্বেল চিকেন, সোনালি রঙের ভাজা মুরগির টুকরো। খাবারগুলোর দিকে ফিওনা লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। মনের মধ্যে উত্তেজনা বিরাজমান, পেটের মধ্যে ইতিমধ্যেই ড্রাম বাজা শুরু হয়ে গেছে। ফিওনা একে একে সবগুলো খাবার টেস্ট করতে ব্যস্ত। যদিও কাল রাতের ল্যাবের ঘটনা ফিওনার মাথা থেকে বেরিয়ে গেছে, তাই আর মিস্টার চ্যান সিংকে ফিওনা আর কোনো প্রকার প্রশ্ন করে না। ফিওনা খাবার টেবিলে তার গ্র্যান্ডপার স্নেহপূর্ণ দৃষ্টি আর মিস ঝাংয়ের যত্নশীল পরিচর্যা তাকে বাড়ির আরাম ও সুখের অনুভূতি প্রদান করছে। খাবারের সুবাসে পরিবেশটি আরও মনোরম হয়ে উঠেছে, আর ফিওনার মন থেকে ভেনাসের কল্পনা সরে এসে তার পরিবারের সাথে একটি আনন্দময় মুহূর্তে প্রবাহিত হয়। কোনো এক অজানা পাহাড়ে গভীর একটি গুহার অন্ধকারে একটি প্রযুক্তির ল্যাব অবস্থিত। গুহার প্রাকৃতিক অন্ধকার এবং রুমের উজ্জ্বল আলোর পার্থক্যে এক চমৎকার কন্ট্রাস্ট তৈরি হয়েছে। রুমটি আধুনিক প্রযুক্তি দ্বারা সজ্জিত, সোনালী হালকা দ্বারা
আলোকিত, যা অদ্ভুতভাবে শান্তিপূর্ণ এবং একই সাথে রহস্যময় মনে হয়। একটি এক্সিকিউটিভ চেয়ারে বসা ব্যক্তিটি, যার মুখমণ্ডল পূর্ণভাবে অন্ধকারে ঢাকা, একটি হালকা নীল হলোগ্রাফিক স্ক্রিনে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে আছেন। স্ক্রিনে অন্য আরেকটি গবেষণাগারের ভেতরের দৃশ্য প্রতিফলিত হচ্ছে এবং সেখানে এক ব্যক্তির সাথে ভিডিও কল চলছে। ড্রাকোনিস, আমি সেই ল্যাবের সন্ধান করতে পেরেছি যেখানে আমাদের অতি আদরের ছোট্ট অ্যাথেরিয়ন বন্দী রয়েছে। আগামীকালের মধ্যে আমি আমার একমাত্র ভাই অ্যাথেরিয়নকে সেখান থেকে মুক্ত করার ব্যবস্থা করব। ইটস এ প্রমিস ফ্রম দ্য প্রিন্স অফ ভেনাস। আগন্তুক দৃঢ় ও আত্মবিশ্বাসী সুরে তার কথাগুলো ঘরের অন্ধকারে প্রতিধ্বনিত হতে থাকলো, যেন তার প্রতিজ্ঞা একটি অটুট নীতি। অপর পাশে থাকা ব্যক্তিটির কণ্ঠে একটি নিঃসংশয় প্রশান্তি ফুটে উঠল, যদিও তার কণ্ঠস্বরেও গভীর দায়িত্ববোধের ছাপ ছিল। ইয়েস মাই সান। তিনি ধীরে ধীরে বললেন, যেন প্রতিটি শব্দের ওজন অনুভব করছেন। আমি জানি তুমি পারবে, তবে শুধু অ্যাথেরিয়ন নয়, আরেকটি কাজও আছে। সেটা কিন্তু ভুলে যেও না। সেটাকে সম্পূর্ণ করে তবেই তুমি ভেনাসে ফিরবে, তার আগে নয়। তার কথাগুলোতে ছিল একটি নির্দেশের মতো শোনানোর ভঙ্গি, যা সামনে থাকা আগন্তুককে মনে করিয়ে দিল তার মিশনের সম্পূর্ণতার গুরুত্ব। ঘুটঘুটে অন্ধকারের সেই আগন্তুক ধীরে ধীরে ল্যাবের আলো নিভিয়ে দেয়। সামনে তার উদ্দেশ্য পরিষ্কার, কিন্তু হৃদয়ের গভীরে একটি অদ্ভুত সংশয় এবং উদ্বেগ কাজ করছে। ড্রাকোনিসের দেওয়া নির্দেশনার শব্দগুলো এখনও তার কানে বাজছে। তুমি পারবে, তবে শুধু অ্যাথেরিয়ান কি নয়, আরও একটি কাজ সম্পূর্ণ করতে হবে তোমাকে। এই কথাগুলো বারবার মনে পড়ে আগন্তুকের। সে জানে এথেরিয়নকে উদ্ধার করার পরেও কিছু একটা বাকি আছে। তার মিশন কি শুধুই তার ভাইকে মুক্ত করার জন্যে, নাকি এর পেছনে আরও একটি রহস্য লুকিয়ে আছে? আর ফিওনা, তার জীবনে আসন্ন ঝড় কি এথেরিয়নের মুক্তির সাথে জড়িত, নাকি আগন্তুক নিজেই অজান্তে তাকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে? আগন্তুক কল্পনা করতে পারে না কি ঘটতে চলেছে, তবে একটি কথা স্পষ্ট, এই মিশন তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, হয়তো এমনভাবে যা সে কখনো ভাবেনি। গভীর রাত, চারপাশে স্তব্ধ নিস্তব্ধতা, যেন পৃথিবী নিজেও নিদ্রাহীন। ফিওনাদের বাড়ির চারিদিকে শুনশান নিস্তব্ধতা ছড়িয়ে রয়েছে। এমন সময় এক রহস্যময় আগন্তুক নিঃশব্দে প্রবেশ করে সেই বাড়িতে। তার চলাফেরা যেন বাতাসের মতো হালকা, কোনো শব্দ নেই, কোনো ছাপ নেই। বাগান পেরিয়ে আগন্তুক এগিয়ে যায় মিস্টার চ্যান সিং এর গোপন ল্যাবের দিকে। তার চোখে রয়েছে এক অদ্ভুত দৃঢ়তা, যেন সে ঠিক জানে কিভাবে পৌঁছতে হবে তার লক্ষ্যে। ল্যাবের শক্তপোক্ত দরজার সামনে এসে দাঁড়ায় সে, তার চোখের মনি তীক্ষ্ণভাবে স্ক্যান করে দরজার পাসকোডের ডিসপ্লেকে। আর সাথে সাথে ডিসপ্লেতে ভেসে ওঠে এক্সেস গ্রান্টেড। মাথার ওপর লেড লাইটটার সবুজ আলো প্রদর্শন করে আশ্চর্যজনকভাবে দরজা ধীরে ধীরে খুলে যায়, যেন সেই আগন্তুকের উপস্থিতি এখানে আগে থেকেই জানা ছিল। ল্যাবের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে কোনো সিকিউরিটি অ্যালার্ম বাজে না, কোনো সতর্ক সংকেত দেয় না। সবকিছুই যেন তার জন্য প্রস্তুত ছিল। রহস্যময় আগন্তুক ধীরে ধীরে ল্যাবের ভিতরে পা রাখে। তার উপস্থিতি যেন চারপাশের বাতাসকে আরো ভারী করে তোলে, যেন অজানা কিছু ঘটতে চলেছে। শুনশান নিস্তব্ধতার মধ্যে সে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকে, চারপাশের প্রতিটি সূক্ষ্ম পরিবর্তনকে অনুভব করতে চেষ্টা করে। ল্যাবের ভিতরে নিঃশব্দে পা ফেলে আগন্তুক এগিয়ে যায় সেই বিশাল আকৃতির রুমের দিকে। তার চলাফেরা এমন নিঃশব্দ যেন অন্ধকারও তাকে মেনে নিয়েছে। সেই মুহূর্তে তার হাতে থাকা স্মার্ট ঘড়িটি হঠাৎই সক্রিয় হয়ে ওঠে। নীলাভ আলো ঝলমল করে চলে ওঠে স্ক্রিনে। ঘড়ির স্ক্রিনে একটি সিগন্যাল স্পষ্ট হয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে একটি বার্তা ভেসে ওঠে, অ্যাথেরিয়ান ইজ ইন দিস রুম। অ্যাথেরিয়ান এই রুমেই অবস্থিত। এই তথ্য পাওয়া মাত্রই আগন্তুকের চোখে ধরা পড়ে এক টুকরো প্রজ্ঞা, যেন সে সেই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল। রুমের ভারী দরজার সামনে থেমে তার মুখে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। সে জানে সে এখন তার লক্ষ্যের খুব কাছাকাছি। এথেরিয়ান, সেই বিরল ড্রাগন, তার একমাত্র ভাই, এখানেই বন্দি। রহস্যময় আগন্তুক রুমের দরজার দিকে তাকায়। তার হাতের স্মার্ট ঘড়িতে আবারও একবার নজর বুলিয়ে দেয়।
সে জানে এবার তার সামনে অপেক্ষা করছে এক কঠিন চ্যালেঞ্জ, যা তাকে তার লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে অথবা ধ্বংসের দিকে ঠেলে দিবে। কিন্তু সে থামে না। সামনে যাই থাকুক না কেন সে প্রস্তুত। তার চোখের গভীরে ছায়া ফেলে থাকা অন্ধকারে যেন এক দৃঢ় সংকল্পের ঝিলিক। সবকিছু নির্ভর করছে এই মুহূর্তের উপর। অ্যাথেরিয়ানকে উদ্ধার করা তার একমাত্র লক্ষ্য। আগন্তুক হাত দিয়ে তুড়ি বাজাতেই রুমের ভারী দরজাটি মৃদু গুঞ্জন তুলতে তুলতে খুলে যায়। সে ধীরে ধীরে সেই রুমে প্রবেশ করে। চোখের কোণায় প্রতিটি সূক্ষ্ম পরিবর্তন ধরা পড়ছে। চারপাশে রয়েছে শুধু বিভিন্ন ডিভাইস আর যন্ত্রপাতি, যেন এই জায়গাটা কোনো পরীক্ষাগারের অংশ। কিন্তু আশেপাশে আর কিচ্ছু নেই, কোনো ড্রাগনের উপস্থিতির আভাসও নেই। আগন্তুকের ভ্রু কুঁচকে ওঠে। সে সন্দেহাতীতভাবে ঘুরে দাঁড়ায় এবং তখনই তার দৃষ্টি পড়ে একটি গোপন দরজার ওপর। ওই দরজার অবয়বটাই বলে দিচ্ছে এটা একটি সিক্রেট রুমের প্রবেশপথ। আগন্তুক সেই দরজার সামনে গিয়ে দাঁড়ায়। তার হাতের স্মার্ট ঘড়িটি সাথে সাথে সিগন্যাল দিতে শুরু করে, একটানা অনবরত। আগন্তুকের চোখে এক চিলতে সংকল্প ফুটে ওঠে। সে জানে এথেরিয়ান ঠিক এই রুমের ভেতরেই বন্দী। এই রুমের ওপারে রয়েছে তার আসল লক্ষ্য এবং যে কোনো মূল্যে তাকে এই রুমে প্রবেশ করতে হবে। আগন্তুকের ঠোঁটের কোণে একটি রহস্যময় হাসি খেলে যায়। সে এক মুহূর্তের জন্যেও দ্বিধা না করে সেই সিক্রেট রুমের পাসকোডের ডিসপ্লের সামনে এগিয়ে যায়। তার চোখের মণি তীক্ষ্ণভাবে স্ক্যান করে ডিসপ্লেটি, ঠিক যেমনটি আগেও করেছিল। কিন্তু এইবার কিছু অস্বাভাবিক ঘটে। দরজাটা কোনো সাড়া দেয় না, কোনো গুঞ্জনও ওঠে না। রহস্যময় আগন্তুক কিছুটা চমকিত হয়, যদিও তার মুখে তা প্রকাশ পায় না। তার চোখে এক মুহূর্তের জন্য সন্দেহের ছায়া ভেসে ওঠে। দরজায় স্থির, কোনো প্রতিক্রিয়া নেই। এটা যেন তাকে চ্যালেঞ্জ করছে, তার ধৈর্য পরীক্ষা করছে। আগন্তুক পুনরায় পাসপোর্ট স্ক্যান করার প্রচেষ্টা চালায়, এবারও ব্যর্থ হয়। ডিসপ্লেতে এখনও ভেসে উঠেছে অ্যাক্সেস ডিনাইড। এই বার্তা দেখেই আগন্তুকের মুখের রহস্যময় হাসি মিলিয়ে যায় এবং তার চোখে ফুটে ওঠে দমিত ক্রোধের তীব্র ঝলক। মুহূর্তেই তার মন ভরে ওঠে এক ভয়ানক রাগে, যেন সব কিছু ধ্বংস করে দেওয়ার প্রবল ইচ্ছে তাকে গ্রাস করতে শুরু করেছে। তার শরীরের প্রতিটি রন্ধ্রে যেন আগুন জ্বলে উঠছে। মনে হচ্ছে এখনই এই পুরো ল্যাবরেটরিটা জ্বালিয়ে দিতে পারলে সে শান্তি পেত। রাগে ফুঁসতে থাকা আগন্তুক এবার আর অপেক্ষা না করে দরজাটায় সর্বশক্তি দিয়ে ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। তার মনের ভেতর একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যেভাবেই হোক তাকে এই রুমে ঢুকতেই হবে। কিন্তু ঠিক যখন তার হাত দরজার পৃষ্ঠ স্পর্শ করে, এক মুহূর্তের মধ্যে ঘটল অপ্রত্যাশিত কিছু। আগন্তুক প্রচণ্ড জোরে ছিটকে পড়ল পেছনে, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে ঠেলে দিল। তার পুরো শরীরটা যেন বিদ্যুতের শকের মতো প্রবল আঘাতে কেঁপে উঠল। ধাক্কাটা এতটাই শক্তিশালী ছিল যে আগন্তুক মেঝেতে পড়ে গেল। শরীরের প্রতিটি পেশি কুঁকড়ে উঠতে লাগলো যন্ত্রণায়। তার মুখ থেকে একটা দমবন্ধ করা চিৎকার বেরিয়ে এলো। আর সে বুঝতে পারল এই দরজা জোর করে ভাঙা সম্ভব নয়। সাথে সাথেই আগন্তুক উঠে দাঁড়ায়, শরীরের ব্যথা উপেক্ষা করে দ্রুত নিজের মানসিক দৃঢ়তা ফিরিয়ে আনে। এবার সে বুঝতে পারে এই রুমে সাধারণ সিকিউরিটির বাইরে অন্য কিছু আছে, এমন কিছু যা এক ড্রাগনকেও দমিয়ে দিতে পারে। এই দরজাটা খোলা এত সহজে হবে না, এর পেছনে আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। আত্মবিশ্বাসের সঙ্গে সে তার চোখের মণি দিয়ে রুমের ভেতরের দৃশ্য স্ক্যান করতে শুরু করে। এইবার তার লক্ষ্য দরজার ওপাশে কী ধরনের সিকিউরিটি সিস্টেম সক্রিয় আছে তা খুঁজে বের করা। স্ক্যানের মাধ্যমে ধীরে ধীরে রুমের ভেতরের জটিল সুরক্ষা ব্যবস্থা তার সামনে স্পষ্ট হয়ে উঠতে শুরু করে। যখন আগন্তুক তার চোখের মণির সাহায্যে রুমের ভেতরের দৃশ্য স্ক্যান করে, তখন মুহূর্তেই তার ভাবমূর্তি বদলে যায়। স্ক্যানের ফলস্বরূপ রুমের ভিতরে সে যে দৃশ্য দেখতে পায় তা তার মনের গভীরে ধাক্কা দেয়। ভেতরে থাকা অ্যাথেরিয়ান স্পষ্টভাবে দৃশ্যমান, যদিও তার মানব রূপে, কিন্তু তার শরীরের অবস্থা অত্যন্ত করুণ। ক্ষতবিক্ষত, দগ্ধ এবং বিবর্ণ এথেরিয়ানের মানবরূপ মাটিতে পড়ে আছে। তার দেহের বিভিন্ন অংশে রক্তাক্ত চিহ্ন এবং তার মুখে এক ধরনের কষ্টের ছাপ ফুটে উঠেছে। এই দৃশ্য দেখে আগন্তুকের মুখে হতবাক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। সে জানে এথেরিয়ানকে এমন অবস্থায় দেখে তার অভিযান আরও জটিল হয়ে উঠেছে।
এখন তাকে কেবল দরজাটি ভাঙতেই হবে না, বরং এথেরিয়ানের জীবনও রক্ষা করতে হবে। এথেরিয়ানের অবস্থা দেখে আগন্তুকের মনে একটি গভীর উদ্বেগের জন্ম হয়। যদি এভাবে আরও কিছুদিন ধরে এথেরিয়ান এই অবস্থায় থাকে, তবে সে তার ড্রাগন সত্তাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। তাদের জাতির জন্য এই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। ড্রাগন সত্তার অভাব এথেরিয়ানের শক্তি ও ক্ষমতাকে শেষ করে দিতে পারে, এমনকি তার জীবনকেও হুমকির মুখে ফেলতে পারে। আগন্তুকের চোখে ক্ষোভ আর তীব্র সংকল্পের ঝলক দেখা যায়। সে জানে এখন সময় এসেছে দ্রুত পদক্ষেপ নেওয়ার। এই মুহূর্তে তার লক্ষ্য শুধু এথেরিয়ানকে মুক্ত করা নয়, বরং তাকে দ্রুত তার ড্রাগন সত্তা পুনরুদ্ধারে সাহায্য করা। পাসকোডের ডিসপ্লে স্ক্যান করার পরেও কোনো তথ্য প্রদর্শিত না হওয়ায় আগন্তুকের মন উদ্বিগ্ন হয়ে ওঠে। তার চিন্তা দ্রুত গতিতে চলতে থাকে এবং সে সিদ্ধান্ত নেয় দরজার চারপাশে আরও গভীরভাবে স্ক্যান করার জন্যে। দরজার চারিপাশে স্ক্যান করতে গিয়ে সে দেখতে পায় রুমের দরজার আশেপাশে একটি অদ্ভুত ধরনের কেমিক্যাল ধারা তৈরি করা হয়েছে। এই কেমিক্যাল বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে শুধুমাত্র মানুষটি এটি স্পর্শ করতে পারে। আর কোনো প্রাণীর জন্য এটি সম্ভাব্য বিপজ্জনক বা অতিক্রম করা অসম্ভব। এটি স্পষ্ট করে দেয় যে এই সিকিউরিটি সিস্টেম শুধুমাত্র সাধারণ নিরাপত্তার চেয়ে অনেক বেশি জটিল এবং শক্তিশালী। এই পরিস্থিতি মোকাবিলা করতে হলে তাকে কৌশলী হতে হবে, আর তার কাছে যে কোনো সুযোগকে কাজে লাগিয়ে এই বাধা অতিক্রম করতে হবে। আগন্তুকের মস্তিষ্কে হঠাৎ করে একটি ধারণা স্পষ্ট হয়ে ওঠে। সে বুঝতে পারে যে এই সিক্রেট রুমের দরজাটি আসলে সেরাফিক ডিটারেন্ট নামে একটি কেমিক্যাল ধারা দ্বারা সুরক্ষিত। এই রাসায়নিকটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা কিছু বিশেষ জীব বা প্রাণীর জন্য বিপজ্জনক। এই কেমিক্যালটি এক ধরনের রেডিও অ্যাক্টিভ রিডিং তৈরি করতে পারে, যা অন্যান্য প্রাণীদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এতে করে দরজার আশেপাশে অতিক্রম করা একেবারেই অসম্ভব হয়ে ওঠে। অতিরিক্তভাবে দরজার পাসকোড ডিভাইসটি শুধুমাত্র বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে খুলতে সক্ষম, যা একমাত্র মানুষের জীববৈজ্ঞানিক শনাক্তকরণকে গ্রহণ করে। এই সমন্বয়ে আগন্তুকের জন্য দরজা খোলার পথ অতিক্রম জটিল হয়ে উঠেছে। অত্যন্ত রেগে উত্তেজিত আগন্তুক চারপাশের ডিভাইসগুলোকে ভাঙচুর করতে শুরু করে। সিসিটিভি ক্যামেরাগুলো ফেটে যায়, স্ক্রিনগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে, আর মেটাল টুকরো মেঝে জুড়ে ছড়িয়ে পড়ে। তারপর সে দ্রুত কম্পিউটারের সামনে এসে একটি বার্তা টাইপ করতে শুরু করে। তার হাত চলতে থাকে এবং কিছুক্ষণ পরেই একটি বার্তা স্ক্রিনে উঠে আসে। বার্তাটি থ্রেড জাতীয়, অর্থাৎ এটি স্পষ্টভাবে একটি হুমকির চিহ্ন বহন করে। মিস্টার চেন সিং, আপনার সিক্রেট রুমের সুরক্ষা ব্যবস্থা ভাঙতে আমি কিছুতেই পিছপা হব না। আপনার প্রযুক্তির দুর্বলতা আমি খুঁজে পেয়েছি। এথেরিয়ন মুক্তি পাবে এবং যে কোনো বাধা অতিক্রম করা হবে। আপনার প্রতিরোধ যতই শক্তিশালী হোক, আমি প্রতিশ্রুতিবদ্ধ। আপনার অনিচ্ছাকৃত আগন্তুক। বার্তাটি শেষ করে আগন্তুক রুমের দরজার দিকে ফিরে দেখল তার কাজ সম্পন্ন করে একটি নতুন উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। পরের দিন সকালে সূর্যের প্রথম আলোকরশ্মি ফিওনার ঘরের জানালা দিয়ে প্রবাহিত হতে শুরু করে। ঘুমের তাড়াতাড়ি প্রভাব কাটিয়ে ফিওনা চোখ মেলেন। তাজা বোধ করতে করতে সে দ্রুত বিছানা থেকে উঠে এবং স্নানঘরের দিকে চলে যায়। প্রাতরাশের জন্য স্নিগ্ধভাবে প্রস্তুত হয়ে ফিওনা সুস্বাদু নাস্তা শেষ করে। নাস্তা শেষ করার পর সে পছন্দসই পোশাক পরিধান করে ফিওনা আজ সকালে চিনো প্যান্ট এবং সাদা শার্ট পরিধান করে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়। গাড়ির দরজা খুলে ফিওনা ভিতরে প্রবেশ করে। ড্রাইভার একটি মৃদু হাসি দিয়ে তাকে অভ্যর্থনা জানায়। ফিওনা গাড়ির সিটে বসে গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য প্রস্তুত। গাড়ি শহরের ব্যস্ত রাস্তায় প্রবাহিত হতে থাকে, আর বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো দূর থেকে ক্রমশ ঘন হতে থাকে। গাড়ি বিশ্ববিদ্যালয়ের মূল গেটে এসে থামে এবং ফিওনা গাড়ি থেকে নেমে পা রাখে বিশ্ববিদ্যালয়ের মাটিতে। তার চোখে উজ্জ্বল আশা এবং উদ্দীপনা, এবং তার দৃষ্টিতে স্পষ্টভাবে এক নতুন দিনের জন্য প্রস্তুতির চিহ্ন দেখা যায়। মিস্টার চেন সিং ল্যাবে প্রবেশ করতেই আতঙ্কিত হয়ে পড়েন। পুরো ল্যাবের অবস্থা দেখে তিনি হতবাক হয়ে যান। ডিভাইসগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্ক্রিনগুলো চূর্ণ বিচূর্ণ, আর কেবল ও অন্যান্য যন্ত্রপাতি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
চেন সিং কিছুক্ষণ স্তম্ভিতভাবে দাঁড়িয়ে থাকে। তার চোখ একে একে ল্যাবের ক্ষতিগ্রস্ত জায়গাগুলোর দিকে ঘোরায়। এরপর তার দৃষ্টি কম্পিউটারের স্ক্রিনে থাকা বার্তায় গিয়ে পড়ে। বার্তাটি সবার জন্য স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তিনি জানেন ডেনাসের ড্রাগনের আসন্ন সংকট এবং তাদের পৃথিবীতে আসার খবর। বার্তাটি পড়ে যেন সিংহের মুখমণ্ডলে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তিনি বুঝতে পারেন যে তাদের গোপনীয়তা ও নিরাপত্তা এখন হুমকির মুখে এবং পৃথিবীতে আগন্তুকরা এসে পৌঁছিয়েছে। এই পরিস্থিতি তার জন্য এক নতুন সংকট তৈরি করেছে, যা তিনি নিরসনে এখন দ্রুত পদক্ষেপ নিতে হবে। বার্তাটি স্পষ্টভাবে জানিয়েছিল যে আগন্তুক পুনরায় আসতে পারে এবং তার উপস্থিত ল্যাবের নিরাপত্তাকে চরম হুমকিতে ফেলবে। এই ধারণায় চেন সিংয়ের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠল। তিনি দ্রুত বুঝতে পারলেন যে এই বিপদ কেবল ল্যাব পর্যন্ত সীমাবদ্ধ নয়, ফিওনার জীবনও এতে হুমকির মধ্যে পড়ে। তার মস্তিষ্ক দ্রুত কাজ করতে শুরু করলো। তিনি সিদ্ধান্ত নিলেন ফিওনাকে এখনই এই বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হবে। তিনি জানতেন তার প্রিয় নাতনি যদি এই ঝুঁকির মধ্যে পড়ে তবে তার নিরাপত্তা নিশ্চিত করা অতি জরুরি। চেন সিং দ্রুত পরিকল্পনা গ্রহণ করলেন। তিনি ফিওনাকে কোনো একটি সুরক্ষিত স্থান যেমন গোপন আশ্রয়ে বা নিরাপদ আবাসিক এলাকায় স্থানান্তরিত করার ব্যবস্থা করবেন। তার মনে ছিল দৃঢ় সংকল্প, ফিওনার জীবন যেন কোনোভাবে বিপন্ন না হয়। তাকে সুরক্ষিত রাখতে যতদূর সম্ভব এই বিপদ থেকে তাকে দূরে সরিয়ে নিতে হবে। ফিওনা বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই তার চোখে পড়ল মিস্টার চ্যান সিং সোফায় বসে আছেন। তার মুখাবয়বে চিন্তার চিহ্ন স্পষ্ট, চোখে উদ্বেগের ছাপ এবং মলিন চেহারা। তিনি গভীর চিন্তায় নিমজ্জিত। ফিওনা নিজের কাঁধ থেকে ব্যাগটি এগিয়ে সোফায় বসে গেলেন, চেন সিং এর পাশে গিয়ে। গল্পের পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।